কেন ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের উপর নজর রাখতে বললেন মন্ত্রী রাজনাথ সিং। যুক্তরাজ্য, আমিরাত, সৌদি ও ফিনল্যান্ডে আশ্রয় খুঁজছেন হাসিনা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন। এদিকে প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এ ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান বলেন, রাজনাথ সিং উচ্চ পর্যায়ের একটি সভা থেকে এই ঘোষণা দিয়েছেন, যে কারণে বাংলাদেশের এটি নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ রয়েছে। তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মত হচ্ছে, এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটি বিষয়, বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নেই। ভারতের সাউথ এশিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স স্ট্র্যাটেজিস অ্যান্ড অ্যানালাইসিসের রিসার্চ ফলশ্রুতি পট্টনায়ক বলেন, আমার মনে হয় রাজনাথ সিং জেনেরিক টার্মে এই কথাটি বলেছেন। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে এই সম্ভাবনা আমি কখনো দেখি না। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে 3 বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ, শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই বক্তব্য দিতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে টানেন রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েলের হামাসের মধ্যে চলমান সংঘাতের কথা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থির পরিস্থিতিতেও নজিরবিহীনভাবে শান্তি বজায় রেখে এগিয়ে চলছে ভারত। তারপরও কিছু চ্যালেঞ্জ বাড়ছে, এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। রাজনাথ সিং তার বক্তব্যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরায়েলের প্রসঙ্গ টেনেছেন। আর এ নিয়ে আপত্তি বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের। সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক বিশ্লেষক হুমায়ুন কবির বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে গাজাতে যে যুদ্ধ চলছে এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে সেটার প্রেক্ষাপটের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট কোনোভাবে তুলনীয় বলে মনে হয় না। এরকম ভাবে বলেছিলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান। তিনি বলেন, ইসরায়েলের হামাস রাশিয়া ইউক্রেনের সঙ্গে মিলিয়ে দুটি বিষয়কে এক করে দেখার সুযোগ একেবারেই নাই। এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তি আসা একেবারে সমীচীন হয়নি। বাংলাদেশ ভারতের ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক বিশ্লেষণ করে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সাময়িক অস্থিরতার সঙ্গে বিশ্বের অন্য কোনো দেশের যুদ্ধের সঙ্গে মেলানোর কোনো সুযোগ নেই। ভারতের নিরাপত্তা বিশ্লেষক স্মৃতি পট্টনায়ক বলেন, বাংলাদেশে এখন পরিস্থিতি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি যে ভারতকে একটা যুদ্ধ করার জন্য লিড করবে এই সম্ভাবনা আমি কখনোই দেখি না। ভারতের এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন, বাংলাদেশে অভ্যুত্থানের পর বিভিন্ন পক্ষ পরিস্থিতিকে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারে, তবে এসব বক্তব্যকে কঠিনভাবে না দেখাই ভালো। ভারতের চারপাশে বর্তমানে কি ঘটছে তার উপর নজর রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর জন্য শক্তিশালী ও সুদৃঢ় নিরাপত্তা ঐক্য থাকতে হবে এবং অব্যর্থ প্রতিরোধ শক্তি রাখতে সেনাবাহিনীর প্রতিও নির্দেশ দিয়েছেন তিনি। এই বক্তব্যকে সহজভাবে দেখার সুযোগ আছে বলে মনে করেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এ ধরনের বক্তব্য বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামান বলেন, ওই সভায় ভারতীয় সশস্ত্র বাহিনী সহ 3 বাহিনীর প্রধান, সিনিয়র কমান্ডার ও প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন। এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তাও মাত্র 1 মাস হলো। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্য এমন সময় দিয়েছেন যখন ক্ষমতা ছেড়ে সে দেশে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে আসা এই বক্তব্যের প্রভাব নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশের কূটনীতিক বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, এখন সংবেদনশীল সময় পার করছে বাংলাদেশ।
এই সময়ে যখন এমন একটি বক্তব্য আসে তা এদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে ও জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য সম্পর্ক বেড়েছে বহুগুণ। তবে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে। বিশেষত গত দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটি আরো প্রবল হতে শুরু করেছে। কেননা বাংলাদেশের সাধারণ মানুষদের অনেকেই মনে করেন গত 3টি মেয়াদে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, আর প্রতিবারই তা পেরেছে ভারতের প্রচ্ছন্ন সমর্থনের কারণে। যে কারণে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছে। এরপর বাংলাদেশের জরুরি ও চিকিৎসা ছাড়া ভিসা কার্যক্রম বন্ধ করেছে ভারত। দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে। এমন সময় ভারতের পক্ষ থেকে এই বক্তব্য নিয়ে বাংলাদেশে আলোচনা শুরুর পর প্রশ্ন উঠেছে বাংলাদেশ এখন কি করবে তা নিয়ে। জবাবে ভারতের বিশ্লেষকরা বলছেন ভারতীয় মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে দুই দেশের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলবে না, কারণ দুই দেশের মধ্যে জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট, নিরাপত্তা চুক্তি সহ নানা চুক্তি রয়েছে। এমন অবস্থায় এই দুই দেশের মধ্যে সম্পর্ক থাকতেই হবে, সেটা ভালো থাকুক আর খারাপ থাকুক। এই অবস্থায় বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ইস্যু নিয়ে দ্রুতই ভারতের সঙ্গে আলোচনা করা উচিত। নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামান বলেন আমাদের কূটনীতির যে রাস্তাগুলো আছে সেই পথে ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া প্রয়োজন। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন প্রভাবশালী মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছেন সেটি কোনো অভ্যন্তরীণ বা বিচ্ছিন্ন বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। বিশেষ করে বর্তমানে যখন দুই দেশের মধ্যে সম্পর্কে খানিকটা টানাপোড়েন রয়েছে, তখন আরো উত্তেজনা তৈরি হওয়ার আগে আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি পরিষ্কার করা উচিত। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন 4টি দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন। শেখ হাসিনার ভারতে থাকার ব্যাপারে অব্যাহত কূটনৈতিক চাপে রয়েছে মোদী সরকার, তাই চূড়ান্ত গন্তব্য হিসেবে ভারত থাকতে চাচ্ছেন না হাসিনা। ভারতের দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা এখন এমন 4টি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন যেসব দেশে বা তার আশেপাশের দেশে তার নিকটাত্মীয় পরিবারগুলো থাকে। প্রথমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলো, সে দুটি দেশ তাকে আশ্রয় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়। তবে হাসিনা হাল ছাড়েননি। ওই দুই দেশের পাশাপাশি তিনি ফিনল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতেও আশ্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনাকে খুব অল্প সময়ের নোটিশে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে হয়। সেখানে একটি সেফ হাউসে রয়েছেন তিনি। বাংলাদেশ তার পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারত হাসিনাকে নিয়ে বিব্রতকর অবস্থায় আছে। ফলে হাসিনা এখন বিকল্প হিসেবে অন্যান্য দেশের সাথে আশ্রয় লাভের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী, এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ। শেখ হাসিনাকে নিয়ে তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার কিছুই বলছে না দেশটি। তবে পালিয়ে যাওয়ার পরপর যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সচিব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আপাতত কোথাও যাচ্ছেন না, কোথাও যাওয়ার জন্য আবেদনও করেননি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয়। প্রশ্ন উঠেছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে। প্রতিবেদনে বলা হয় ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে, কারণ কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কোনো বাধ্যবাধকতা থাকবে না। কিন্তু ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।